আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। চট্টগ্রামের সীতাকুণ্ডে যেখানে বিষাক্ত গ্যাসে 9 জনের প্রাণ গেছে, সেই ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যাপক নিরাপত্তা ঘাটতি ছিল। ফলে 1 মাস আগেই মামলা করে কলকারখানা অধিদপ্তর। এরপরও ইয়ার্ডটি নিরাপত্তা প্রস্তুতি ছাড়াই কাটছিল জাহাজ, এমনকি ছুটির দিনেও কাজ করানো হচ্ছিল শ্রমিকদের। প্রাণহানির ঘটনায় এখনও মামলা হয়নি। নিহতদের পরিবারে চলছে কান্না আহাজারি। আহাজারি থামছেই না শোভারানী দাসের। ছেলে পলাশকে হারিয়ে পাগল প্রায় মা। শুক্রবার সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে প্রাণ যায় পলাশের। জীবন প্রদীপ নিভে গেছে প্রতিবেশী সানিরও। আমার ভাই সুস্থভাবে নিচে থেকে হেঁটে উঠছে, ওকে গেটে বসে রাখছে 2 ঘন্টা। আমার একটা ছেলে পড়ে উঠতে ছেলের সাথে আমার সংসার সবগুলো চলছে। অষ্টম শ্রেণী পড়ুয়া ইভার কান্নায় ভারী পরিবেশ। বাবা নাসির এবং চাচা মনসুরও একই দুর্ঘটনায় হারিয়ে গেছেন চিরতরে। নিহতদের বৃদ্ধ পিতাসহ পুরো পরিবার তাই শোক স্তব্ধ। খালি সরদেবের কথা নয়, আমি মনে করি সরদেব মনে করি রুটি মুটিলে যা। দুর্ঘটনায় যে 9 জনের প্রাণ গেছে তাদের 4 জনের বাড়ি ইয়ার্ড সংলগ্ন শনি ঠাকুর পাড়া এবং মৌলভী পাড়ায়। স্থানীয়দের অভিযোগ, গ্রিন ইয়ার্ড হলেও বাস্তবে নিরাপত্তার ঘাটতি ছিল ফেরদৌস স্টিলে। ফলে এর আগেও ঘটেছে দুর্ঘটনা। অভিযোগ মিলেছে বন্ধের দিনে কাজ করানোর। শ্বাসকষ্ট কিন্তু মারা যাবে, যে অক্সিজেন দরকার অক্সিজেন এগুলো নাই। আর নিরাপত্তা দায়িত্বে আপনার নিরাপত্তা কর্মীরা থাকতে হয়। এছাড়াও আমাদের পরবর্তী ওয়ার্কিং ডে এর জন্য কিছু প্রিপারেশন নিতে হয়, সেজন্য কিছু লোক এখানে অবস্থান করে। শনিবারও দুর্ঘটনাস্থলে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি পায় ফায়ার সার্ভিস। অক্সিজেন না থাকার কথা জানায় বিস্ফোরক অধিদপ্তর। তবে দুর্ঘটনার কারণ হিসেবে হাইড্রোজেন সালফাইডের কথাও আসছে সামনে। মাল্টিগ্যাস ডিটেক্টরের মাধ্যমে ডিটেক্ট করতে পেরেছি যে হাইড্রোজেন সালফাইড অতিরিক্ত মাত্রায় ছিল। ঘটনার যে মূল কারণ সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের বিষাক্ততা। সো নর্মালি কনফাইন্ড স্পেসে স্পেশালি ব্যালাস্ট ট্যাঙ্কে হাইড্রোজেন সালফাইড অস্তিত্ব থাকে, বাট এই লেভেলের কনসেন্ট্রেশন হওয়ার কথা না। অভিযোগ মিলেছে ব্যাপক নিরাপত্তা ত্রুটি থাকায় বারবার সতর্ক করার পর গত মাসে ইয়ার্ডটির বিরুদ্ধে মামলা করে কলকারখানা অধিদপ্তর। কিন্তু সেসব ত্রুটি না সারিয়েই জাহাজ কাটা হচ্ছিল ইয়ার্ডে। ছিল না প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও। ডেফিনেটলি খুঁজে বের করব, এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। ক্লিন সার্টিফিকেট যারা দিয়েছেন আমাদেরকে, ওদেরকে এখন চ্যালেঞ্জ করার একটা সময় হয়েছে। আমরা জাহাজ ডাউন করি অনলি ফর 20 ডেজ, আমরা কিন্তু সব ঝামেলাগুলো বহন করি। এত ত্রুটি নিয়ে ইয়ার্ডটির কার্যক্রম চলায় সরকারি দপ্তরগুলোর তদারকি নিয়েও উঠেছে প্রশ্ন। হংকং কনভেনশন অনুযায়ী নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশও এগিয়ে যাচ্ছে গ্রিন শিপইয়ার্ডের দিকে। কিন্তু একটি গ্রিন ইয়ার্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটল তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এখন সবার আশা দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত হবে ভুক্তভোগী পরিবারগুলোর জন্য। ফখরুল ইসলাম, চ্যানেল 24, ফেরদৌস শিপইয়ার্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর টিএনটি মাঠে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে এই দেশের কৃষক ভাইদের অবস্থা খারাপ করে কৃষির অবস্থাকে খারাপ করে দেওয়া হয়েছিল, কিভাবে কৃষি ব্যবস্থাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই সকল কিছুর বিরুদ্ধেই জনগণের আস্তে আস্তে জনগণ ফুঁসে উঠেছিল। এবং শুধু তাই নয়, আমরা দেখেছি গত 17 বছরের ফ্যাসিবাদের সময় কিভাবে আমরা দেখেছি কিভাবে মানুষের কথা বলার অধিকারকে সেদিন কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল। এই সকল কিছুর বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, গণ অভ্যুত্থানের পরে সমগ্র বাংলাদেশের মানুষ চেয়েছে তারা তাদের সিদ্ধান্ত মতন দেশের পরবর্তী সরকার গঠন করবে এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের জনগণ
তাদের পছন্দ মতন সরকারকে তারা বেছে নিয়েছে, তাদের পছন্দ মতন সরকার গঠন করেছিল। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই ঢাকা 17-র মানুষ এবং বাংলাদেশের 300 আসনের মধ্যে 215টি এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছিলাম, যে 31 দফার ভিতরে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলতে চাই। 31 দফার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে চাই দেশের জনগণের স্বাস্থ্য সুবিধার জন্য। আমরা 31 দফার মধ্যে বলেছিলাম শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম সেই 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে দেশে শিল্প কলকারখানা সহ আমরা দেশের মানুষের বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং প্রদান করার মাধ্যমে আমরা একটি এমন অবস্থা গড়ে তুলতে চাই, এমন পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের কৃষিকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। আমরা বলেছিলাম 31 দফার মধ্যে যে আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে যাই। এবং প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের পরবর্তীতে আপনারা দেখেছেন এই সেই মাঠ, যে মাঠ থেকে আমরা এই সেই কড়াইলবাসী, এই সেই কড়াইল এলাকা যেখান থেকে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রথমটি আমরা শুরু করেছিলাম, এই সেই মাঠ। অর্থাৎ আমরা যে বাংলাদেশের মানুষকে বলেছিলাম, বাংলাদেশের মা বোনদেরকে আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দিব, সেই ফ্যামিলি কার্ডের সবচেয়ে প্রথম কার্যক্রম এই সেই মাঠ যেখান থেকে আমরা শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই সময় বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সুদ সহ আছে সেটিকে আমরা সুদ সহ কৃষি ঋণকে আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, সরকার গঠন করার পরে 1 সপ্তাহের ভিতরে প্রথম যে মন্ত্রী পরিষদের বৈঠকটি হয়েছিল, সেই মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা আমাদের সেই প্রতিশ্রুতিটিকে রক্ষা করেছি এবং বাংলাদেশের 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিভাবে নদীগুলোর উপরে বাঁধ তৈরি করে তারা পানির সংকটে তৈরি করেছে বাংলাদেশের জন্য। সেটি মানুষের ব্যবহারের জন্য যেরকম পানির সমস্যা, কৃষির জন্য সেই একই রকম পানির সমস্যা। এই সমাধানের জন্য আমরা বলেছিলাম শহীদ জিয়ার যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুরু করব, আবার খাল খনন করব, নদী পুনর্খনন করব আমরা, যদি বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা পত্র পত্রিকা সহ নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমরা সরকার গঠন করার পরে প্রথমেই আমরা প্রথম মাসের ভিতরেই আমরা যেমন ফ্যামিলি কার্ড করেছিলাম, একইভাবে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি এবং গত 6 মাসের ভিতরে আমরা প্রায় 900 কিলোমিটার খাল খনন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে বহু জেলার, বাংলাদেশের বহু জেলার বহু এলাকার মানুষ পানির সুবিধা যেমন পাচ্ছে, কৃষক ভাইরাও সেচের সুবিধা সেইভাবে একইভাবে পাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের যেরকম পানির সুবিধা হচ্ছে, কৃষক ভাইদের ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের পাশাপাশি দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করব। সেই কার্ডের কার্যক্রম প্রিয় ভাই বোনেরা সরকার গঠন করার 3 মাসের ভিতরে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, কথা একটি, দেশ 71 সালে স্বাধীন হয়েছে, বারে বারে গণতন্ত্র হোঁচট খেয়েছে। সকল সময় আমরা বলেছি যে গণতন্ত্রকে যদি আমরা চালু রাখতে পারি, গণতান্ত্রিক কার্যক্রম যদি দেশে চালু রাখতে পারি, তাহলে এই জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতা যখন থাকবে তখনই দেশের মানুষের জন্য এবং দেশের জন্য ভালো কাজ করা সম্ভব হবে। মানুষের কাছে যখন জবাবদিহিতা থাকবে সরকারের, তখনই সরকার সেই সকল কাজই পদক্ষেপই গ্রহণ করবে, যে সকল পদক্ষেপ গ্রহণ করলে, যে সকল কাজ করলে মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে সরিয়ে শহর সহ গ্রাম অঞ্চলগুলোতে
বিশেষ করে গরিব মানুষ যারা আছে, তাদের যে সকল সন্তানেরা আছে যারা প্রাইমারি স্কুলে পড়ে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এই প্রাইমারি সমগ্র বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রায় 1,20,00,000 বাচ্চা পড়াশোনা করে। এই বাচ্চাদের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে তাদেরকে প্রত্যেককে 1 বছরে আমরা একটি করে নতুন স্কুল ড্রেস দিব। শুধু নতুন স্কুল ড্রেসই দিব না, আমরা একই সাথে আমরা সিদ্ধান্ত করেছি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমরা স্কুল ব্যাগ পর্যন্ত দিব, সেটি শহরে হোক সেটি গ্রামে হোক। ইনশাল্লাহ শীঘ্রই আগামী 1 মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বক্তব্যে বলেছি যে বিগত ফ্যাসিবাদের সময় এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমন ভাবে গড়ে তোলা হয়েছিল যাতে করে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে একটি নির্দিষ্ট দেশে গিয়ে তাদের স্বাস্থ্য সেবা গ্রহণ করে, তাদের দেশের মানুষকে বাধ্য করা ছিল। প্রিয় ভাই বোনেরা, যেহেতু এই সরকারকে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, সেই জন্য এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের জন্য কাজ করা, এবং সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে উপজেলা পর্যন্ত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে মা বোনদের জন্য এবং শিশুদের জন্য স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমরা যে হাসপাতাল আছে সেটিকে প্রথমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে 50 বেড থেকে 101 বেড করব। গত 3 দিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে 101 বেড নয়, ওটিকে আমরা 151 বেডে রূপান্তর করব। আগামী ইনশাল্লাহ 5 বছরের মধ্যে বাংলাদেশের 503টি উপজেলা ইনশাল্লাহ প্রত্যেকটিতে আমরা 151 সদস্য উপজেলা হাসপাতাল তৈরি করব, যেখানে মানুষ তার প্রয়োজন মতন চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ। এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশকে গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আপনাদের নির্বাচিত সরকার আমরা দিন রাত পরিশ্রম করেছি। কিন্তু একটু আগেই আমি একটি কথা বলেছি আপনাদেরকে যে একটি শিশুও যখন জন্মগ্রহণ করে হাত ধরেও হাঁটতে শিখে, তাহলেও তার 15 থেকে 18 মাস সময় লেগে যায়। প্রিয় ভাই বোনেরা, 20 কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনোই বলি না যে আমরা গত 6 মাসে দেশের সকল উন্নয়ন কার্যক্রম করে ফেলেছি। এটি সম্ভব নয়, এটি একটি অবাস্তব ব্যাপার। প্রিয় ভাই বোনেরা, প্রায় 3 লক্ষ কোটি টাকার বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। আমি জানি বিগত কিছুদিন যাবৎ সমগ্র বাংলাদেশে মানুষ, গ্রামে গঞ্জে সব জায়গায় বাংলাদেশের মানুষ, অনেক জায়গায় গ্রামে গঞ্জে বাংলাদেশের মানুষ, ক্ষেত্র বিশেষে মফস্বল শহরগুলোতে, উপজেলা জেলা শহরগুলোতে বাংলাদেশের মানুষ বিদ্যুতের কষ্ট পাচ্ছে। আমি জানি বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে, সিএনজি বলেন, এলপিজি বলেন, বিভিন্ন রকম গ্যাসের কষ্ট পাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। আপনাদের নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করে, যাতে করে এই গ্যাস কূপের খনন নিয়ন্ত্রণ বাংলাদেশের মানুষের হাতে থাকে। একইভাবে প্রিয় ভাই বোনেরা, এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যেই স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। তাও তারা এমন ভাবে করে গিয়েছে যাতে তাদের। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহাখালীর টিএনটি মাঠে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড এআই চা। প্রথম আউটলেটটি উদ্বোধন করা হয় চট্টগ্রামের জামালখানে। গতকাল সন্ধ্যায় সিপিডিএল চৌধুরী হাইটসে ভবনে আউটলেটটির গ্র্যান্ড ওপেনিং হয়। এআই চার মার্কেটিং ম্যানেজার কাজী মুজাহিদুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহাদ ইসলাম ও ফ্র্যাঞ্চাইজি মালিক তানভীর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। 2019 সালে ইন্দোনেশিয়ার লিড ব্রাদার্সের হাত ধরে যাত্রা শুরু করে এআই চা।